আচ্ছা, তাহলে আমাদের ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড শেষ। আইটেম আজকে কোন ব্যাচে? ফার্স্ট আইটেম এটা দিবেন, রেসপিরেটরি মেমব্রেন। তাহলে থার্ড আইটেমের মধ্যে কি কি ছিল? ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড, ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, তারপর নেক্সট হচ্ছে আমাদের অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। ঠিক আছে, ওইটা আজকে স্টার্ট করব। তোমাদের কার্বন ডাইঅক্সাইড মানে ক্লোরাইড, তাই না? ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড ম্যাডাম বলেছেন, আচ্ছা ঠিক আছে। আজকে স্টার্ট করবো হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ দেখো, it is a curve। দেখো কার্ভটা কি? এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সবাই কেয়ারফুলি শোনো। কার্ভটা কি? it is nothing but a graphical representation between relationship of hemoglobin saturation and partial pressure of oxygen in the blood। ঠিক আছে, so when we try to make relationship with these two things, we represent it in a graph। এটাই হচ্ছে কি অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন। তাহলে আসলে কি দেখবো আমরা এখানে? দেখার বিষয়টা কি, কেন দেখবো? ফার্স্টে আমাকে বলো তো কেন দেখি আসলে? তার আগে তোমরা তো জানো যে function of hemoglobin কি? What is the function of hemoglobin? To carry oxygen and carbon dioxide, to carry the respiratory gases। তাহলে hemoglobin can carry oxygen and carbon dioxide as well। আচ্ছা, তো অক্সিজেন যখন সে বাইন্ড করবে তখন আমরা তো জানি যে আমাদের বডিতে হিমোগ্লোবিন কত? নরমাল হিমোগ্লোবিন in male 40 to 80 and female 60। on an average আমি যদি ধরি it is around 15 gram per deciliter। তাহলে আমার টোটাল হিমোগ্লোবিন কত? what is the total amount of hemoglobin? 15 grams per deciliter। এখন যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে কি when the blood is fully saturated with what? oxygen। মানে with oxygen, মানে saturated মানে কি? when hemoglobins are fully saturated with oxygen, তার মানে oxygen fully তার full capacity অনুযায়ী বাইন্ড করে বসে আছে, তখন আমরা বলবো fully saturated। then each gram of normal hemoglobin contains 1.39 ml of oxygen। তাহলে 1 gram of hemoglobin can carry 1.39 ml milliliters of oxygen। Clear? তাহলে এখন total hemoglobin can carry, total hemoglobin কত? 50 তাহলে 1.39 যদি হয় তাহলে সেটা কত আসবে? 20.1 ml of oxygen। এই জিনিসটা জানতে হবে যে এটা হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন অক্সিজেন ইন দ্য ব্লাড when the hemoglobin is fully saturated। তাহলে আমরা বুঝলাম যে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে একটা কম্বিনেশন করে, একটা বন্ডিং তৈরি করে। সো হোয়াট ইজ দ্যাট বন্ডিং? এই বন্ডিংটাকে আমরা বলি কি বলি? অক্সিজেনের সাথে যে হিমোগ্লোবিন একটা বন্ডিং তৈরি করে এটাকে কি বলি? এটা হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন, তাই না? এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ধরনের রিঅ্যাকশন? অক্সিডেশন না অক্সিজেনেশন? অক্সিজেনেশন। তাহলে এটা হচ্ছে অক্সিজেনেশন। ইট ইজ আ লুজ বন্ড। ঠিক আছে, লুজ বন্ড। এটা খুব ইজিলি বাইন্ড করতে পারে এন্ড ভেরি ইজিলি আবার ডিসলভ হতে পারে। মানে হিমোগ্লোবিন থেকে হিমোগ্লোবিন ক্যান easily diffuse out the oxygen from them, can easily bind with the oxygen, can also easily diffuse the oxygen from them। ঠিক আছে, তাহলে এই বন্ডিংটাকে we call them oxygenation। ঠিক আছে, অক্সিজেনেশন এখন যখন হবে then
one তাহলে আমরা জানি hemoglobin one hemoglobin can carry how moles of oxygen? Four molecules of oxygen. যদি এটা 120 বা তাহলে 1.39 ml কিন্তু 4 molecules of oxygen তাহলে hemoglobin can carry 4 maximum capacity. এই বন্ডিংটা কিভাবে হয়? When one molecule of oxygen binds with a hemoglobin molecule তখন আমরা রিঅ্যাকশনটা কিভাবে লিখব? কিভাবে লিখব? Hb plus O2 তাহলে কি হবে? আচ্ছা এখানে কয়টা অক্সিজেন? একটা। HbO2 এটার সাথে আবার আরেকটা O2 তাহলে কি দিবা? Hb2O4 এরকম করে আবার আরেকটা। ঠিক আছে নেক্সট HB4 আচ্ছা ঠিক আছে HbO4 ঠিক আছে আবার আরেকটা অক্সিজেন বাইন্ড করলে কোনটা আর লাস্টে হবে হচ্ছে ঠিক আছে তাহলে আমার অক্সিজেন মলিকিউল কয়টা? চারটা। ঠিক আছে চারটা কিন্তু ঠিক আছে চারটা। মানে প্রত্যেকবার হিমোগ্লোবিনের সাথে একটা করে অক্সিজেন যখন বাইন্ড করে সাপোজ যখন when the first oxygen binds with the hemoglobin the affinity for the hemoglobin increases for the second oxygen. When second oxygen binds with the hemoglobin molecule অথবা oxyhemoglobin then it further increases the affinity for the third oxygen. And then when third oxygen binds with the oxyhemoglobin again then it furthermore increases the affinity for the fourth oxygen. তার মানে যত আমার অক্সিজেন একটা বাইন্ড করলো সেকেন্ডটার অ্যাফিনিটি বাড়ায় দিল সেকেন্ডটা আরো স্ট্রংলি অক্সিজেনকে টেনে নেবে আবার সেকেন্ড মলিকিউলটা যখন বাইন্ড করলো তখন থার্ডের জন্য অ্যাফিনিটি আকর্ষণ অনেক বেশি বেড়ে যাবে থার্ডটাকে আরো তাড়াতাড়ি লুফে নেবে ঠিক আছে এরকম করে যখন থার্ডটা বাইন্ড করলো তখন ফোর্থের অ্যাফিনিটি আরো বেশি বেড়ে যাবে তখন সে ফোর্থ অক্সিজেনকে খুবই দ্রুত টেনে নিয়ে একদম হাত ভরে বসে থাকবে ঠিক আছে তার মানে যে আচ্ছা থাকে এক্সাম্পল বাদ দিলাম তা কি বলে তাহলে তোমার চারটা অক্সিজেন বাইন্ড করা পর্যন্ত এই যে কার্ভটা উপরের দিকে উঠতেছিল এই সিগময়েড শেপটা হয় জাস্ট এই রিঅ্যাকশনের জন্য যে অ্যাফিনিটি গ্র্যাজুয়ালি বাড়তেই থাকে ঠিক আছে অ্যাফিনিটিটা গ্র্যাজুয়ালি বাড়তেই থাকে এটা একটা ওয়ান অফ দ্য কজ অফ দ্য সিগময়েড শেপ তাহলে এই শেপটাকে আমরা কি বলি সিগময়েড শেপ ঠিক আছে তাহলে আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য শেপ অফ অক্সিহেমোগ্লোবিন কার্ভ সিগময়েড শেপ ঠিক আছে why it is sigmoid shape তখন তুমি কজ বলবা definitely increasing affinity of the oxygen with the hemoglobin ঠিক আছে in the bonding of oxygenation ঠিক আছে তারপর তুমি এই অ্যানসারটা পুরো এক্সপ্লেইন করে দিবা যে এই কাজ এখন এই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের যে এই যে ছবিটা দেখো এখানে দুইটা পার্ট দেখা যাচ্ছে একটা হচ্ছে এরকম একটা খাড়া স্টিপ পার্ট আর একটা হচ্ছে একটু ফ্ল্যাট পার্ট ঠিক আছে তাহলে হোয়াট আর দ্য পার্টস অফ দ্য অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ টু পার্টস একটা হচ্ছে স্টিপ পার্ট SEEP স্টিপ মানে খাড়া ঠিক আছে স্টিপ পার্ট আর সেকেন্ডটা হচ্ছে ফ্ল্যাট পার্ট ঠিক আছে তো আমার কিন্তু ভাইবার বা রিটেন কোশ্চেন আসে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্টিপ পার্ট এবং রিটেনে খুব প্রিয় কোশ্চেন এক্সামে ঠিক আছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্টিপ পার্ট কোশ্চেনগুলো পাশে আমি যখন বলবো ছবির পাশাপাশি লিখে ফেলবো ঠিক আছে ইম্পর্টেন্স অফ স্টিপ পার্ট রিটেনে আসে রাইট ডাউন দ্য what is the shape of the oxygen what is the question on the oxygen hemoglobin dissociation curve that can it is a graphical representation which shows the progressive increase in the percent saturation of hemoglobin that binds to the oxygen as the blood PO2 increases and the curve is sigmoid shape acha tarpor jigesh korbe what are the parts you will tell the parts are steep part and flat part ঠিক আছে what is the importance of steep part
আচ্ছা, এটা বোঝার জন্য আমি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফ্ল্যাট পার্ট, এটা বোঝার জন্য আগে বুঝতে হবে যেটা কোথায় কি কি হচ্ছে। দেখো এই কার্ভটা যখন আমরা আঁকবো, এটা আঁকার একটা নিয়ম আছে, আমি আগে নিয়মটা শিখাই। দেখো এটা আমাদেরকে গ্রাফ পেপারের মতো প্লটিং করতে হবে। প্লটিং এর পয়েন্টস গুলো আমি এটা জ্ঞানং থেকে এই ছবিটা দিচ্ছি, তোমরা এটা এখান থেকে শিখবা। জ্ঞানং এর এই পয়েন্টস গুলো মুখস্থ করবা, জাস্ট এই দুইটা কলাম, এটা লাগবে না। ওকে, এই দুইটা কলম লাগবে, তাও সব পয়েন্ট না, তুমি ম্যাক্সিমাম 5টা পয়েন্ট মুখস্থ করবে। 5টা পয়েন্ট, সাপোজ 10 এ কত, 30 তে কত, 50 তে কত, 70 তে কত, এরকম। ঠিক আছে, 100 এ কত। তুমি 5টা বা 6টা পয়েন্ট দিয়ে যদি তুমি প্লটিং করো, তাহলে তোমার গ্রাফ উইল বি এক্স্যাক্টলি একদম পারফেক্ট। কিন্তু তুমি যদি হাতে এরকম সুই সুতার মতন আঁকা শুরু করো, তাহলে 0 দিয়ে দিবে, এরকম করে একটা রসগোল্লা দিয়ে 0 দিবে। ঠিক আছে, তাহলে এটা হবে না। তোমাকে আমাকে দেখাইতে হবে যে তুমি প্লটিং করছো। সো 5টা পয়েন্ট মেমোরাইজ করো, মেমোরাইজ 5 পয়েন্টস। তাহলে দেখো কি, আমরা একটা গ্রাফ করব, 0 থেকে এই পাশে দিব 10-20 করে, এখানেও দিব 10-20 করে 100 পর্যন্ত। এখানে দিব PO2 পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন মিলিমিটার মার্কারি, এখানে দিব পার্সেন্টেজ স্যাচুরেশন অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন। তারপর দেবা 10 এ, এখানে যদি 10 হয় এখানে একটা পয়েন্ট বসাবো। আসো তো, একজন আসেন, এদিকে আসো, বোর্ডটা মুছো। বোর্ড মুছো আর গ্রাফটা আঁকো। ঠিক আছে, তাহলে যেটা বলতেছি যে 10 এ কত দিতে হবে, 10 কোথায়, PO2। ঠিক আছে, PO2 যখন 10 এখান থেকে উপরে উঠবা, তখন এইখানে তোমার পার্সেন্টেজ স্যাচুরেশন আসবে 13.5 এই জায়গাটায়। ঠিক আছে, 10 এর থেকে একটু উপরে, এরকম করে তুমি প্লটিং করবা। 30 তে কত, 57 একদম 60 কাছাকাছি, দেখছো এই জায়গাটায়। ঠিক আছে, তুমি 10 এ একটা দাও পয়েন্ট, 10, 30 এরকম করে করে তুমি 10, 30, 50, 70, 90 এরকম 5টা পয়েন্ট তুমি প্লট করো। সবাই আঁকো, যারা আঁকো সবাই আঁকো। এটা যখন আঁকবা তখন তুমি বুঝতে পারবা হোয়াট ইজ P50, তারপর হচ্ছে গিয়ে কেন আমার স্টিপ পার্টটা কেন চেঞ্জ হচ্ছে, ফ্ল্যাট পার্টটা কেন অত সিগনিফিকেন্টলি চেঞ্জ হচ্ছে না। এই জন্য ড্রয়িং ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাঁচটা পয়েন্ট শুধু তাড়াতাড়ি প্লট করো। 10 এ দাও 13.5, গ্রাফ পেপারে যেভাবে প্লট করতাম সেভাবে, এক্স্যাক্টলি সেভাবে। 10 এর উপরে উঠতে থাকো, আর 10 এ দেখো 10 এর উপরে উঠে 13.5। এক্স অ্যাক্সিস কোনটা, এটা। এক্স অ্যাক্সিস থেকে উপরে উঠবো 10 থেকে উপরে উঠে কোথায় দিব, এই জায়গায় একটা পয়েন্ট দিব 13.5। আবার 30 দিয়ে উঠবো কোন পর্যন্ত, 50, 57, 60 কাছাকাছি দিব। ঠিক আছে, করতেছো সবাই? তিনটা প্লটিং করো, 10, 30, 50 করে আমাকে তাড়াতাড়ি দ্রুত ফাস্ট সবাই তাড়াতাড়ি করো। 10, 30, 50 তিনটা প্লটিং করো। হয়েছে, তুমি তাড়াতাড়ি করো। হ্যাঁ, 10, 30, 50। 10 এর উপরে বসো একটা 13.5, হ্যাঁ। তারপর 30 তে বসো 57, মানে 60 নিচে, এই যে 57, একদম 60 কাছাকাছি একটা বসো। 10, 30, 50 বসছো। 50 এর উপরে একটা বসাও 90। 50 তে দেখো এই যে 83.5, মানে 80 একটু উপরে দিবা, 80 পর। ঠিক আছে, এই জায়গায় দাও, এই জায়গায়, হ্যাঁ এই জায়গাটা দাও। এত উপরে না, একটু নিচে দাও, 80 কাছাকাছি দাও। হ্যাঁ বাস বাস, দাও দাও দাও। এরপরে 90 তে একটা দাও, বা 100 একটা দাও। 90 বা 100 হচ্ছে 96 বা 97 এর মধ্যে। ওকে, হ্যাঁ। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো সবাই, ওকে, কেয়ারফুলি একটা জিনিস খেয়াল করো।
10 থেকে 10 এ কত 30, 20 তে কত 35, গ্যাপ কত 30 থেকে 35, 35 থেকে তারপরে 57, 57 থেকে 75। দেখো গ্যাপ গুলো কিন্তু অনেক বেশি in comparison to this. After 60, after 70, 92, 94 মাত্র 2 করে গ্যাপ, আর ওখানে 10, 20 অনেক বেশি গ্যাপ। তাহলে স্টিপ পার্টের ইম্পর্টেন্সটা কি আর দিতে হবে না, এবার ড্র করো। তাহলে স্টিপ পার্ট, এই জায়গাটা হচ্ছে স্টিপ পার্ট। স্টিপ পার্টে আমি কি দিচ্ছি, with little amount of oxygen, percentage of saturation of hemoglobin is very high. তার মানে কি, আমি খুব, if I give very small amount of oxygen, then hemoglobin will be saturated very high, great saturation, great changes in saturation of hemoglobin. এটা হচ্ছে আমার স্টিপ পার্টের ইম্পর্টেন্স। তার মানে with small amount of oxygen, the hemoglobin saturation will be very high, ঠিক আছে। But in flat part, small, very small changes of the percentage saturation of hemoglobin will not be affected with large changes of oxygen saturation, oxygen, partial pressure of oxygen. হ্যাঁ, ঠিক আছে। এটাকে তুমি যদি আরো কন্টিনিউ করো তাহলে এটা ফ্ল্যাট হতে থাকবে, এটা আর উপরে উঠবে না। এটা কি হবে, it will go flat, ঠিক আছে, it will not raise further। তাহলে আফটার বসো, after certain period, হ্যাঁ, the curve will not go upwards। কারণ কি, আমার হিমোগ্লোবিনের 4টা হাত ব্লক হয়ে গেছে। when hemoglobin is fully saturated, তাহলে আর হিমোগ্লোবিন তো টেক আপ করতে পারবে না, হিমোগ্লোবিন ক্যান নট টেক আপ এনি মোর অক্সিজেন, ঠিক আছে। সো তারপরে যতই তুমি অক্সিজেন দাও এটা ফ্ল্যাট থাকবে, 100% স্যাচুরেটেড হয়ে গেছে, ঠিক আছে, এটা আর যাবে না তুমি যতই দাও। তাহলে এই জন্য ফ্ল্যাট পার্টটা আর উপরে উঠবে। এটা হচ্ছে আমার স্টিপ পার্ট আর ফ্ল্যাট পার্টের ইম্পর্টেন্স, ঠিক আছে। তাহলে স্টিপ পার্টের ইম্পর্টেন্স কি বললাম, with very little amount of oxygen, the saturation will, such changes in the saturation of hemoglobin will be very much higher, but changes will be very high। এটাই হচ্ছে গিয়ে স্টিপ পার্টের ইম্পর্টেন্স। এখন দেখো স্টিপ পার্টটা কোথায় হয়, কোথায় হয়, টিস্যুতে। এই ছবি দেখো এভরিওয়ান, স্টিপ পার্ট where does it occur, in the tissue, flat part where does it occur, in the lungs। তার মানে কি টিস্যুতে কি হয়, আমি এখানে কি বলছি, অক্সিজেন binds with the hemoglobin, তাই না, অক্সিজেন binds with the hemoglobin। টিস্যুতে কি হয়, অক্সিজেন কি হয়, কোথায় টিস্যুতে কি হয়, অক্সিজেন কি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে নাকি রিলিজ হয়ে যায়, আর লাংসে গিয়ে অক্সিজেন কি হয়, বাইন্ডিং হয়। তাহলে স্টিপ পার্টের আরেকটা নাম হচ্ছে গিয়ে কি, স্টিপ পার্টের আরেকটা নাম হচ্ছে, দুটো নাম আছে, একটা হচ্ছে কি রিলিজিং, মানে এটা বলে লোডিং পার্ট, আনলোডিং পার্ট, লোডিং পার্ট, আনলোডিং পার্ট, ঠিক আছে। লোডিং কোথায় হয়, অক্সিজেন লাংসে। লোডিং মানে কি, তুমি একটা ট্রাক নিয়ে গেছো, ট্রাকের মধ্যে মাল ভরানো ফ্যাক্টরি থেকে, তাহলে কি লোডিং আনলোডিং দুটো জিনিস। আবার ফ্যাক্টরি থেকে নিয়ে এসে তুমি দোকানে গিয়ে মাল ফেলে দাও, তাহলে সেখানে কি হবে, লোডিং হয় কোথায়, অক্সিজেন কোথায়, লাংসে। তাহলে এটা হবে লোডিং পার্ট, আর এটার নাম কি আনলোডিং পার্ট, ঠিক আছে। এটা কোথায় হচ্ছে, টিস্যুতে হচ্ছে, ওকে। তাহলে রিডিউসড ব্লাড রিটার্নিং ফ্রম দ্য টিস্যু, টিস্যু কি করতেছে, টিস্যু অক্সিজেন নিয়ে নিচ্ছে আর লাংস অক্সিজেন দিচ্ছে। তার মানে লাংস থেকে কে রিসিভ করতেছে অক্সিজেন, হিমোগ্লোবিন। এই জন্য অক্সিজেনেটেড পার্ট মানে এটা লাংস, লাংসে কিন্তু হিমোগ্লোবিন ফুললি স্যাচুরেটেড থাকতেছে। আর টিস্যুতে এসে কিন্তু যেহেতু টিস্যু অক্সিজেনগুলো নিয়ে নিচ্ছে, এই জন্য তখন হিমোগ্লোবিন খালি হয়ে যায়, হিমোগ্লোবিন গুলা ফাঁকা থাকে, মানে বেশি বেশি অক্সিজেন নেওয়ার ক্ষমতা পেয়েছে, কিন্তু সেখানে তো অক্সিজেন নাই, আছে অক্সিজেন কোথায় বেশি, লাংসে, বুঝছো। এই জন্য এই কারণে এই টিস্যুর পার্টে যখন হিমোগ্লোবিনের হাত ফাঁকা হয়ে যায়, তার বাইন্ডিং ক্যাপাসিটি বেড়ে যায়, ঠিক আছে। এই জন্য এখানে তুমি একটু অক্সিজেন কোথাও পেলে সে সাই করে হিমোগ্লোবিন কি করবে, স্যাচুরেশন হওয়ার চেষ্টা করবে, কিন্তু এখানে ল্যাক স্যাচুরেশন, ওকে। তাহলে এটা তো আমার কার্ভ রিলেটেড জিনিস। এখান থেকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে P50 বলে, P50 কোশ্চেনটা লিখে রাখো, এখানে নাই।
স্লাইডে আমি তোমাদের একটা লিখিত উত্তর দিয়ে দিব একটা এটাকে শেষ করে নিয়ে এটা হলো বাকি আছে P50 তার মধ্যে কিছু কোশ্চেন এক্সট্রা আছে ঠিক আছে P50 what is P50 and its importance what is P50 and its importance ঠিক আছে এটা করতে হবে ওকে এখন আসো what are the factors shifting the curve factors shifting the curve মানে হচ্ছে কার্ভটা আমার রাইটে শিফট করে এই সাইডটা হচ্ছে রাইট সাইড এটা হচ্ছে লেফট সাইড ফ্যাক্টরস কিছু কিছু ফ্যাক্টরস এর জন্য কার্ভটা রাইটে শিফট করবে মানে এই পজিশন থেকে the curve will shift from the position ঠিক আছে to the right and to the left and what are the factors which shift the curve to the right these are the factors like increased hydrogen ion okay increased hydrogen ion so hydrogen ion whenever it is increased what do we call this condition acidosis ঠিক আছে acidosis তাহলে increased hydrogen ion will shift the curve to the right increased carbon dioxide it will also shift the curve to the right like next হচ্ছে increased temperature যদি increase হয় then the curve will also shift to the right increased DPG dipentyl sorry এটা হচ্ছে গিয়ে phosphatidyl glycerin তাহলে DPG অথবা bisphosphoglycerate ঠিক আছে এটা হচ্ছে গিয়ে এটা ইনক্রিজ করলো তোমার factors will shift to the right and exercise ও right এ shift করে all these factors দেখো most of the factors increase এইজন্য right এর সাথে মুখস্থ মনে রাখবা যে R for raised R for right ঠিক আছে তাহলে এটা তো মনে রাখার জন্য আর left এ সব low সেম জিনিসগুলো যখন ডিক্রিজ করবে তখন মনে করবা লেফট এ যাবে লো দিয়ে লেফট ঠিক আছে ডিক্রিজ হাইড্রোজেন আয়ন কার্বন ডাইঅক্সাইড টেম্পারেচার বিসফসফোগ্লিসারেট ফিটাল হিমোগ্লোবিন তাহলে ফিটাল হিমোগ্লোবিন এটা কিন্তু ডিফারেন্টলি কাজ করে ফিটাল হিমোগ্লোবিনের affinity for oxygen is very high than the adult hemoglobin that is why the curve shifts to the left ঠিক আছে এই সব ফ্যাক্টরস গুলো লেফটে শিফট করে ওকে এই ফ্যাক্টরস গুলোর ডিটেইলস জ্ঞানমে বেশি ভালো আছে ঠিক আছে গাইডলাইন থেকে সো জ্ঞানমটা একটু রিডিং দিবা আচ্ছা এখন দেখো আচ্ছা ভালো কথা বলছো কার্ভটা আমরা অ্যাকচুয়ালি কোথাও দেখি না কার্ভটা হচ্ছে কি হিসাব করা দরকার মানে হচ্ছে গিয়ে আমি যেমন কার্ভটা কখন লাগে আমার অ্যাকচুয়ালি যখন আমরা একটা পেশেন্টের ধরো আইসিইউ পেশেন্ট ঠিক আছে তখন তাদের যদি আমরা আইসিইউতে বসে বসে কার্ভ বানাই না এখন অনেক বেটার ইয়ে আসছে বাট এটা একটা অ্যাকচুয়ালি একটা রিপ্রেজেন্টেশন যে what is the situation of the saturation of hemoglobin and oxygen concentration PO2 partial pressure of oxygen what is the relationship these are actually hypothetical issues মানে এই জিনিসের উপর বেসিস করে এখন অনেক ট্রিটমেন্ট তারপর হচ্ছে যে টেস্ট এগুলো তৈরি করা হচ্ছে বাট বেসিক জিনিসটা ছিল এটাই বুঝছো এটার উপর ডিপেন্ড করে যে এই যে ফ্যাক্টরস গুলোর জন্য আমার কার্ভটা রাইটে শিফট করে এটা ভালো কি খারাপ লেফটে শিফট করে এটা ভালো নাকি খারাপ পেশেন্টের জন্য এই ফ্যাক্টরস গুলো তাহলে অ্যাভয়েড করতে হবে বা এই কন্ডিশনে আমার কি দিতে হবে এগুলোর থেকে আসলে এটা অ্যারাইজ করছে বাট এটা আমি কোনো ট্রিটমেন্ট ডিরেক্টলি এটা কোনো ট্রিটমেন্ট বা কোনো কিছুর সাথে রিলেটেড না বাট এটার উপর বেস করে আমার অনেক জিনিস তৈরি হচ্ছে ঠিক আছে এই জন্য না হাতে তোমাকে এরকম করে তুমি করবা কি ইকুয়াল গ্যাপ দিবা প্রত্যেকটা বক্স গুলা ধরো তুমি 5 মিলিমিটার করে একটু গ্যাপ দিলা বা 1 সেন্টিমিটার করে গ্যাপ দিলে 10টা ভাগ করলা এপাশে 10 এপাশে 10 তুমি যদি ইকুয়াল 10 ডিভিশন করো তাহলে তোমার গ্রাফটা খুব সুন্দর হবে হাতে মানে এলো পাথারি না আইতে ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে টিউটোরিয়াল ক্লাসে দেখাই দিব ঠিক আছে আচ্ছা নেক্সট আসো বোর ইফেক্ট বোর ইফেক্টটা আমার কোশ্চেন খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বোর ইফেক্ট হ্যালজেন ইফেক্ট ক্লোরাইড শিফট ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইভা এন্ড রিটেন এই চ্যাপ্টারে কিছু বাদ দেওয়ার নাই এই চ্যাপ্টারে সব পড়তে হবে এবং খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা ঠিক আছে তোমার রেসপিরেটরি সিস্টেমে যদি আর কিছু নাও জিজ্ঞেস করে এই ট্রান্সপোর্ট অফ অক্সিজেন হিমোগ্লোবিন এই কার্ভ এটা জিজ্ঞেস করবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট দেখো বোর ইফেক্টে কি শিফট অফ অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ টু দ্য রাইট in response to increase in the blood carbon dioxide and hydrogen ion দেখো
অ্যাকচুয়ালি যদি এটা কি বোঝাচ্ছে, তো আগে কি করলাম, শিফটিং অফ দ্য কার্ভ টু দ্য লেফট অ্যান্ড টু দ্য রাইট। তাহলে এই যে দেখো এখানে কি কি কন্ডিশন ছিল, প্রথমে ছিল হাইড্রোজেন, সেকেন্ড ছিল কি কার্বন ডাইঅক্সাইড। এই হাইড্রোজেন আয়ন এন্ড কার্বন ডাইঅক্সাইড, if there is any changes, ঠিক আছে, this change will lead to response in the oxygen hemoglobin dissociation curve to the right। তার মানে বেসিক্যালি এটা রাইটের চেঞ্জের কথাই বলতেছে। রাইটে যে চেঞ্জ হচ্ছে বোর ইফেক্টটা, সেটাই অ্যাকচুয়ালি, আর কিছু না। সহজ ভাষায় যদি বলি, বোর ইফেক্ট ইজ নাথিং বাট shifting of the oxygen hemoglobin dissociation curve to the right in response to এই দুইটা হাইড্রোজেন আয়ন এন্ড কার্বন ডাইঅক্সাইড চেঞ্জ। এটা পড়তে গিয়ে অনেক সময় দাগ ভেঙে যাবে, কিন্তু দাগ ভাঙার দরকার নেই। সোজা করে মনে রাখবা যে shift of the oxygen hemoglobin dissociation curve in the right in response to CO2 and hydrogen ion concentration, and a significant effect by enhancing the release of oxygen from the blood to the tissue। এখন এখানে বলছে if the curve shifts to the right, ঠিক আছে, মনে রাখবা, if the curve shifts to the right then it enhances the release of oxygen from the blood to the tissue। তার মানে কি, if the curve shifts to the right, ঠিক আছে, আমার কি কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেশি কোথায়, টিস্যুতে না লাংসে? টিস্যুতে। আবার ছবিটা দেখে খেয়াল করো, টিস্যুতে, ঠিক আছে। তাই কি বলছিলাম, স্টিপ পার্টটা কোথায় হচ্ছে, টিস্যুতে হচ্ছে। টিস্যুতে আমার অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, which one is more? কার্বন ডাইঅক্সাইড। if increase carbon dioxide then curve will shift to the right। যদি কার্ভ রাইটে শিফট হয় তখন কি হবে, ইনক্রিজ enhancing the release of oxygen from the blood to the tissue। তার মানে কি, হিমোগ্লোবিন টিস্যু থেকে কি করে, হিমোগ্লোবিন থেকে কি ছেড়ে দেয়, অক্সিজেন ছেড়ে দেয়, এটাই বুঝাইছে, আর কিছু না। যখন অক্সিজেনটা আমার লাংস থেকে টিস্যুতে আসে, whenever the hemoglobin comes from the lungs to the tissue, তার কাজটা কি, তার মধ্যে কি, which is অক্সিজেন খুব বেশি, তার অক্সিজেন কি করবে, সে ছেড়ে দিবে। কেন ছেড়ে দিবে, because of in response to increase carbon dioxide concentration। তার মানে কি, whenever the hemoglobin reaches the, আমার কথা একটু খেয়াল করো, whenever the hemoglobin reaches the tissue, it was loaded with oxygen, but when reaching the tissue they find there is environment full of carbon dioxide, full of hydrogen ion, ঠিক আছে। then due to presence of both of those two ions, তখন কি হবে, the hemoglobin releases the oxygen। এটাই বলছে বোর ইফেক্ট, আর কিছু না। enhancing the release of oxygen from the blood to the tissue and enhancing the oxygenation in the blood, মানে উল্টা হবে, কি করবে, enhancing oxygenation of blood in the lungs, মানে লাংসে গিয়ে আবার অক্সিজেনটা নেওয়ার জন্য ক্যাপাবিলিটিটা বাড়ায় দিবে, এটাই বলছে সোজা কথা। মানে আমরা এতদিন যা জানি সেটাকে একটা কে আবিষ্কার করছিল, সে বোর ইফেক্ট, ঠিক আছে। এই ইফেক্টটাকে বোর আবিষ্কার করছিল, he invented this effect, that is why it is named as Bohr effect। এটাই আছে, বুঝছো সবাই জিনিসটা? আচ্ছা, যদি বুঝে থাকো তখন এটাকে একটু এক্সপ্লেন করে লিখতে হবে, ইন দ্য লাংসে কি, ইন দ্য টিস্যুতে কি, ঠিক আছে। আমি তোমাদের কাভার দিয়ে দিব লেখাটা সুন্দর করে বুঝার। ওকে, তারপরে কি ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড, এটা তো পড়া হয়ে গেছে আমাদের। আচ্ছা, ক্লোরাইড শিফটটাও খুব ইম্পর্টেন্ট রিটার্নের জন্য। ক্লোরাইড শিফটটা বের করো। অ্যাজ এ রেজাল্ট অফ আয়নিক ইমব্যালেন্স ডিউ টু মোর bicarbonate ion formation in the red blood cell, they pass out of the cell from the plasma, in turn chloride passes এটাকে ক্লোরাইড শিফট বলে। আমি ছবিটা দেখাচ্ছি। আচ্ছা, এটা দেখো, এটা কি আরবিসি, এটা কি সেলে কি তৈরি হয়, মেটাবলিজমে কার্বন ডাইঅক্সাইড। এই এক্সেস কার্বন ডাইঅক্সাইড গুলো তখন আমরা ব্লাডে চলে আসি। ওকে, মানে কে নিচ্ছে এখানে, আরবিসি মানে কে, হিমোগ্লোবিন টিস্যুতে এসে কি করে, অক্সিজেন ছাড়ে, কার্বন ডাইঅক্সাইড নেয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড যখন নেয় তারপরে কি হয়, whenever they take up the carbon dioxide, this carbon dioxide binds with the hemoglobin। hemoglobin একটা বাফার হিসেবে কাজ করে, hemoglobin acts as a buffer। তাহলে this hemoglobin then binds with the carbon dioxide and forms a
bicarbonate buffer, and the carbon dioxide also reacts with water inside the RBC in presence of carbonic anhydrase enzyme. এই রিঅ্যাকশনটা তোমরা আগেও জানো, তাই না? Then it forms the carbonic acid. Then again the carbonic acid is dissociated into bicarbonate and hydrogen. Bicarbonate কি হবে? Directly diffuses out of the RBC into the plasma, and the hydrogen ion again forms a buffer with hemoglobin. And then এই যে এখানে কি হচ্ছে, এখানে যে বাইকার্বনেট আয়ন বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, the bicarbonate ion is diffusing, তার মানে কি one molecule of anion is diffusing out of the RBC. To maintain the ionic balance, in exchange of bicarbonate, which is a anion, chloride ion shifts to the inside of the cell, inside of the RBC. This shifting of the chloride is called chloride shift. Who is it? Easy না? Easy মনে থাকবে তো? তাহলে এই যে ক্লোরাইডটা শিফট হলো ইন এক্সচেঞ্জ অফ বাইকার্বনেট, দিস ইজ ক্লোরাইড শিফট, কিছু না। তাহলে এই রিঅ্যাকশনটা কয়েকবার লিখলে তোমার মনে থাকবে। আর এটা হচ্ছে ওই যে কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট, যেটা আমরা পড়ছিলাম, কার্বন ডাইঅক্সাইড ইজ ট্রান্সপোর্টেড ইনটু 3 ফর্মস, দ্যাট ইজ কি কি? সবচেয়ে বেশি কোনটা? বাইকার্বনেট 70%, দেখছো 70% বের হয়ে যাচ্ছে। দেন 23 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা হিমোগ্লোবিনের সাথে, আর হচ্ছে শুধু ওকে। তাহলে এটা হচ্ছে, এটাই লেখা আছে এখানে, আর কিছু না। এটাই তুমি ছবিটা আঁকবা এন্ড দেন রাইট ডাউন, ঠিক আছে? বাফার, এইচবিবি মানে হিমোগ্লোবিন বাফার বোঝাচ্ছে এখানে, এইচজি দিয়ে হিমোগ্লোবিন বাফার। হিমোগ্লোবিন যখন বাফার হিসেবে কাজ করে তখন কার কার সাথে বাইন্ড করে, কার কার সাথে বাইন্ড করে আয়নিক ব্যালেন্স মেইনটেইন করে, ওকে? এটা আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের হ্যালডেন ইফেক্ট। হ্যালডেন ইফেক্ট, হ্যালডেন ইফেক্ট কি? জাস্ট বোর ইফেক্টের অপোজিট। বোর ইফেক্টে কি বলছিলাম? রাইট সাইডে শিফট হবে। আর হ্যালডেন কি বলছিলাম? যে দিস প্লেসেস অক্সিজেন কি হবে? অক্সিজেন রিলিজ করার ক্যাপাবিলিটি বাড়ে ইন ডিউ টু প্রেজেন্স অফ ইনক্রিজড কার্বন ডাইঅক্সাইড। But in Haldane effect কি হবে? Binding of oxygen tends to displace carbon dioxide from blood. তাহলে এখানে কি? By oxygen, whenever the oxygen binds with the hemoglobin, it ধাক্কাfies the carbon dioxide. ঠিক আছে? তাহলে কি হবে? Kicks out the carbon dioxide. ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইডকে লাফিয়ে মেরে বের করে দেয়। ঠিক আছে, আমি আসছি, তোর জায়গা নাই, তুই চল যা। তাহলে অ্যাকচুয়ালি দুজনকে কিন্তু ধাক্কাধাক্কি করতে থাকে সারাক্ষণ, ও আসে ও যায়, আবার ও যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হ্যালডেন ইফেক্ট। The Haldane effect results from the binding of the oxygen with the hemoglobin in the lungs. কোথায় হচ্ছে? লাংসে হচ্ছে। ঠিক আছে, tends to displace the carbon dioxide in two ways. একটা হচ্ছে কেন হচ্ছে, এখন এখানে কারণটা কি ছিল আসলে, সেটা হচ্ছে the hemoglobin is highly acidic and it has a tendency to bind with the carbon dioxide. কি less না more? Less. তাহলে এই টেন্ডেন্সিটা কিন্তু less tendency, তার মানে কি carbon dioxide is loosely bound to the hemoglobin because it is a hemoglobin is a highly acidic substance. ঠিক আছে, highly acidic substance, and this causes displacement of the carbon dioxide and in presence of carbon in a form of the blood. মানে কার্বামিনো মানে কি? কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামাইনো গ্রুপ, ঠিক আছে? সেটা যখন এই ফর্মে থাকে তখন তারা বেশি বেশি কার্বন ডাইঅক্সাইডকে বের করে দেয়। ঠিক আছে, আর একটা কি? অ্যাসিডিটি অফ দ্য হিমোগ্লোবিন কজেস রিলিজ এক্সেস হাইড্রোজেন আয়ন which bind in form of কি? বাইকার্বনেট। বাইকার্বনেট থেকে কি হয়? কার্বনিক অ্যাসিড হয়। এই কারণে কার্বনিক অ্যাসিডটা আবার বেশিক্ষণ থাকে না, কিন্তু ওটা কিন্তু খুব আনস্টেবল, দ্রুত আবার হয়ে যায়, ডিসোসিয়েট হয়ে যায়। যদি হয় বাইকার্বনেট ফর্মে ডিসোসিয়েট হবে অথবা ওয়াটার এন্ড কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, কার্বনিক অ্যাসিড বেশিক্ষণ থাকে না। ঠিক আছে, তাহলে এই দুটো কারণে আমার হ্যালডেন ইফেক্টটা হবে, ওকে? আচ্ছা, যেটা বলবো যে প্রত্যেকটার কিন্তু সিগনিফিকেন্স করতে হবে একটু একটু করে।